আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক পদার্থ বিজ্ঞান গোয়ালমারি কামিল মাদ্রাসা সাথিয়া। এখন আমরা আলোচনা করব দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায় স্থির তড়িতের কিছু বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব মোটামুটি করেছি সেটা হচ্ছে আমরা চার্জ বা আধান নিয়ে একটা আলোচনা করব। তড়িৎ ক্ষেত্র কি, তড়িৎ তীব্রতা কি, তড়িৎ বিভব, কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্র সংশ্লিষ্ট একটা গাণিতিক সমস্যা মোটামুটি আমরা এভাবে আমাদের আলোচনা তাহলে আমরা প্রথম আলোচনা করি আধান বা চার্জ কি। আধান বা চার্জ কি, তাহলে তোমরা দেখো যে আমরা একটা সোডিয়াম পরমাণু যদি আঁকি, তাহলে প্রথম দুইটা ইলেকট্রন আছে, পরেরটায় 8টা, পরেরটা 1টা। তাহলে এটা একটা সোডিয়াম। তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন নিয়ে আসলে আমরা চিন্তা করি, দেখো এখানে প্রোটন আছে 11টি আর ইলেকট্রন আছে 11টা। তাহলে প্রোটন আছে হচ্ছে 11টি আর ইলেকট্রন আছে হচ্ছে 11টি। প্রোটন প্লাস চার্জযুক্ত আর ইলেকট্রন হচ্ছে মাইনাস চার্জযুক্ত। তাহলে একটা পরমাণুকে বিশ্লেষণ করে আমরা দেখি যে পরমাণু কেন্দ্র থাকে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে প্রোটন ধনাত্মক চার্জযুক্ত, কিন্তু নিউট্রনের কোনো চার্জ নাই। আর ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে থাকে, আর এই ইলেকট্রনগুলি হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। একটা পরমাণুর মধ্যে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন যতটা থাকে, ঠিক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনও সমান সংখ্যক থাকে। আর এই কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ। তাহলে পরমাণু চার্জ নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান। এই কারণে পরমাণু চার্জ নিরপেক্ষ। এখন যদি দেখো আমরা একটা সোডিয়াম পরমাণু যদি চিন্তা করি, এই সোডিয়াম পরমাণুতে ইলেকট্রন আছে 11টি, প্রোটন আছে 11টি। এখন বাইরে আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, তাহলে প্রোটনকে সহজে নিউক্লিয়াস থেকে বের করা যায় না। আর যেহেতু বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রনকে সহজেই এখান থেকে স্থানান্তরিত করা বা ইলেকট্রন এসে যোগ করা যায়। তো এখন আমরা যদি সোডিয়াম পরমাণুতে এই সোডিয়াম পরমাণুটাতে যদি আমরা এই একটা ইলেকট্রন যদি কোথাও চলে যায়, তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা হয়ে গেল? ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 10টা। তাহলে দেখো এক পরমাণুতে কি হলো, ইলেকট্রন সংখ্যা হলো 10টা আর প্রোটনের সংখ্যা কয়টা হলো? 11টা। তাহলে প্রোটনের সংখ্যা কিন্তু বেশি হয়ে গেল। তার মানে কি হলো, ধনাত্মক চার্জের সংখ্যা বেশি হলো। এই কারণে পরমাণুটি কি হলো, ধনাত্মক চার্জে চার্জ হয়ে গেল। ঠিক অনুরূপভাবে যে একটা ইলেকট্রন এখানে ছিল, কোনোভাবে যদি বাইরে থেকে আরো কিছু ইলেকট্রন বা একটা জায়গায় আমরা ধরলাম যে আমি আরো একটা ইলেকট্রন এখানে নিয়ে আসলাম, তাহলে ইলেকট্রন সংখ্যা হলো কয়টা? ইলেকট্রন সংখ্যা 11 ছিল, আরো একটা আসলো, হলো কয়টা? 12টা। যেহেতু ইলেকট্রনের সংখ্যা 12টা হয়েছে, তাহলে এর কিন্তু ঋণাত্মক চার্জের সংখ্যা বেড়ে গেছে। এই কারণে এই পরমাণুটি কি হবে, ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যাবে, কারণ এখানে প্রোটনের সংখ্যা 11টা, কিন্তু ইলেকট্রনের সংখ্যা 12টা। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা সিদ্ধান্তে আসতে পারি যে আসলে চার্জিত হওয়া মানে পরমাণুর মধ্যে ইলেকট্রনের কম বা বেশি। চার্জিত হওয়া মানে পরমাণুর মধ্যে স্বাভাবিকের চেয়ে ইলেকট্রনের সংখ্যা কম বা বেশি হওয়াকেই চার্জিত হওয়া। তাহলে আমরা আধান বা চার্জ, কোনো কোনো বইতে লেখা আছে যে কোন বস্তুকে আকর্ষণের ক্ষমতা লাভ করে তাকে চার্জ বলে। আসলে মূলত চার্জিত হওয়ার ঘটনা হচ্ছে এটা, যে পরমাণুর মধ্যে ইলেকট্রন বা প্রোটনের সংখ্যা কম বা বেশি হওয়াটাই আসলে চার্জিত হওয়া। এখন আমরা আলোচনা করি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কাকে বলে? তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা চার্জিত অথবা চার্জিত কোনো বস্তু হতে পারে,
সেই চার্জিত বস্তুর চারিদিকে যে অঞ্চল ব্যাপী ওই চার্জের প্রভাব বিদ্যমান থাকে তাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র। সাপোজ ধরো আমি এখানে একটা বস্তু চিন্তা করলাম যে এই একটা বস্তু, এই বস্তুটা একটা চার্জিত বস্তু। এখন তাহলে এই বস্তুর চারিদিকে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই চার্জের প্রভাবটা বিদ্যমান থাকতে পারে। ধরুন যে এই এরিয়ার মধ্যে এই চার্জের প্রভাবটা বিদ্যমান আছে, তাহলে এই এলাকাটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা চার্জিত বস্তু, একটা চার্জ যাই হোক, তার চারদিকে যে অঞ্চল ব্যাপী ওই চার্জের প্রভাবটা বিদ্যমান থাকে, তাহলে তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন চলে আসো তড়িৎ তীব্রতা। এই তড়িৎ তীব্রতা কিন্তু আরো একটা নাম আছে, যাকে আমরা তড়িৎ প্রাবল্য বলি। তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতার আরেক নাম হচ্ছে তড়িৎ প্রাবল্য। এই তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হয়, মনে রাখতে হবে একক চার্জ, এবং সেটা কি চার্জ হবে? ধনাত্মক চার্জ। একক ধনাত্মক চার্জ স্থাপন করা হয়, তাহলে সেই চার্জটি যে বল লাভ করবে তাকে বলা হবে তড়িৎ তীব্রতা বা প্রাবল্য। তারপর আমরা চিন্তা করলাম যে এ হচ্ছে একটা বস্তু, চার্জিত বস্তু, তার এই পি বিন্দুতে প্লাস কিউ একটা চার্জ স্থাপন করলাম, প্লাস কিউ একটা চার্জ স্থাপন করলাম। এখন আমরা যদি প্লাস কিউ চার্জটা পরে চিন্তা করি, আমরা চিন্তা করি যে এখানে এটা একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি এখানে একটা একক ধনাত্মক চার্জ, একক চার্জ স্থাপন করলাম, একক প্লাস চার্জ স্থাপন করলাম। তাহলে এখন দেখো এটা যদি প্লাস চার্জ হয়, এটা যদি ধনাত্মক হয়, আবার ওটা ধনাত্মক হবে, সবসময় হবে, তাহলে কি হবে? আসলে আমরা জানি সমধর্মী চার্জ পরস্পর বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পর আকর্ষণ করে। তাহলে এখন এটা যদি ধনাত্মক চার্জ হয়, বাইরেটা ধনাত্মক চার্জ হবে, তাহলে এখন কি হবে? বিকর্ষণ হবে। তার মানে কি এই চার্জটা এই চার্জকে বিকর্ষণ করবে, বাইরের দিকে ঠেলে দেবে, দেওয়ার চেষ্টা করবে। আর যদি এটা যদি ঋণাত্মক হয়, এটা তো ধনাত্মক হতেই হবে, এটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? ভিতরের দিকে আকর্ষণ করবে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হয়, তাহলে সেই চার্জটি যে বল লাভ করবে তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন দেখো আমরা চিন্তা করি যে এই একটা চার্জিত বস্তু, এই চার্জিত বস্তুর পি বিন্দুতে প্লাস কিউ চার্জ স্থাপন করা আছে, তাহলে সেই ক্ষেত্রে এই কিউ চার্জের জন্য কি ধরনের যে তড়িৎ তীব্রতা হবে? সমান হচ্ছে F বাই কিউ, আর এর একক হবে নিউটন পার, তাহলে একক হচ্ছে নিউটন পার কুলম্ব। তাহলে আমরা তড়িৎ তীব্রতা বলতে পারি যে F একটা চার্জিত বস্তু, এই চার্জের তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমরা পি বিন্দুতে প্লাস কিউ চার্জ স্থাপন করি, তাহলে যে তীব্রতা হবে সেই তীব্রতাকে আমরা লিখতে পারি E সমান F বাই কিউ। তাহলে F হচ্ছে বল, বলের একক নিউটন, চার্জের একক হচ্ছে কুলম্ব, তাহলে আমরা লিখতে পারি তড়িৎ ক্ষেত্রের একক পেলাম আমরা নিউটন পার কুলম্ব। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা একক, কাজে লাগবে। আর তারপর চলে আসো তড়িৎ বিভব। আমরা তড়িৎ বিভব কাকে বলবো? বিভব নিয়ে আসলে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমরা চলতড়িতে আমরা আরো অনেক ব্যাপক আলোচনা করব। বিভব বা বিভবটা কি গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা আপাতত সংজ্ঞাটা একটু আলোচনা করি। তড়িৎ বিভব হচ্ছে অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের মনোবিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয়। অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে মনোবিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে বলা হয় তড়িৎ বিভব। এখন যদি আমরা বলি যে কিউ পরিমাণ চার্জ নিয়ে আসলে যদি ডাব্লিউ পরিমাণ কাজ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি V সমান হচ্ছে এই ডাব্লিউ বাই কিউ। তাহলে এখন দেখো আমরা এই ডাব্লিউ একক কি? ডাব্লিউ একক হচ্ছে জুল, অর্থাৎ কাজের একক জুল, চার্জের একক কুলম্ব, তাহলে এখন কি হচ্ছে জুল পার কুলম্ব। কিন্তু আসলে আমরা বিভবের একক কি লিখি? ভোল্ট। তার মানে আসলে এই জুল পার কুলম্বটা মিলিয়ে কিন্তু আসলে ভোল্ট। তাহলে আমরা তড়িৎ বিভব আলোচনা করলাম আমরা। আচ্ছা, এখন চলে আসো আমরা কুলম্বের সূত্র আমরা একটু আলোচনা করব। তাহলে কুলম্বের সূত্র, বিজ্ঞানী কুলম্ব দুইটি বিন্দু চার্জের জন্য একটা সূত্র দিয়েছে, তার নামই হচ্ছে কুলম্বের সূত্র।
দুইটি চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ কোন শর্তে আকর্ষণ করে কোন শর্তে বিকর্ষণ করে আমরা একটু আগেই বলছি যে সমধর্মী চার্জ পরস্পর বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পর আকর্ষণ করে। তাহলে এখন দুইটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল তিনটা জিনিসের উপর নির্ভর করে। প্রথমত নির্ভর করবে চার্জ দুটির পরিমাণের উপর, দ্বিতীয়ত নির্ভর করবে চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, তৃতীয়ত নির্ভর করবে চার্জ দুটি কোন মাধ্যমে আছে সেই মাধ্যমের প্রকৃতির উপর। মানে চার্জ দুটিকে কোন মাধ্যমের মধ্যে আমরা স্থাপন করেছি সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে। তাহলে বিজ্ঞান কুলম্বের সূত্র আমরা দুইটা বিন্দু চার্জে চিন্তা করি, এই একটা চার্জ এখানে আর একটা চার্জ, এটাকে বললাম হচ্ছে Q1, এটা হচ্ছে Q। এরা মধ্যবর্তী পরস্পর দূরত্বে আছে হচ্ছে d দূরত্বে আছে, পরস্পর d দূরত্বতা আছে একটা নির্দিষ্ট মান। তাহলে কুলম্ব বলছে যে দুটি বিন্দু চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা প্রথম কথা বলতে পারি যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এখন আকর্ষণ বিকর্ষণ দুই রকম হতে পারে, আকর্ষণ হতে পারে বিকর্ষণ হতে পারে। তাহলে কিন্তু চার্জ দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ Q1 Q2 যখন কি হবে এই d-টা স্থির থাকবে, অর্থাৎ দূরত্ব যদি অপরিমিত থাকে তাহলে সেই ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বলটা নির্ভর করবে চার্জ দুটির পরিমাণের উপর। পরের কথা হচ্ছে যে এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান চার্জ দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তাংশ, তার মানে F সমানুপাতিক 1/d² যখন এই Q1 ও Q2 টা স্থির থাকবে। তার মানে কি বুঝলাম আমরা যে Q1 এবং Q2 যদি অপরিবর্তিত থাকে তাহলে যে মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে এটা হবে এই দূরত্বের বর্গের ব্যস্তাংশ। এখন এই দুইটাকে যদি একসাথে দেখি তাহলে দেখতে পারি যে F সমানুপাতিক Q1 Q2/d²। তাহলে আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠে গেলে কি হয়, একটা সমানুপাতিক ধ্রুব হয়, তার সমানুপাতিক c লিখলাম Q1 Q2/d²। তাহলে আমরা কুলম্বের সূত্র পাইলাম যে F সমান সমান c ইনটু Q1 Q2/d²। এখানে c হচ্ছে একটা ধ্রুবক যার মান c কিন্তু একটা মান আছে, c হচ্ছে এর মান আছে 9 গুণন 10⁹ এই নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা একক, গুরুত্বপূর্ণ একটা মান মনে রাখতে একক, এবং c এর মানটাও অনেক সময় গুণ বা পড়তে আসে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে c এর মান হচ্ছে কত 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে আমরা কুলম্বের সূত্র আমরা আলোচনা করলাম। এখন আমরা সবশেষ আমরা একটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব কুলম্বের সূত্রের উপর ভিত্তি করে। গাণিতিক সমস্যাটা দেখো, এখানে একটা সমস্যা দেওয়া আছে যে A এবং B দুইটা চার্জ আর মাঝখানে C একটা বিন্দু চিহ্নিত করা আছে। এর থেকে C এর দূরত্ব হচ্ছে 18 সেন্টিমিটার আর C থেকে B এর দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। আর এই চার্জ দুটি আসলে কোথায় বায়ুর মাধ্যমে স্থাপন করা আছে। প্রশ্ন হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। তাহলে আমরা ফিজিক্সের অঙ্ক করার নিয়ম হচ্ছে, তাহলে এক নাম্বারটা আমরা প্রথম করব। প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে, তাহলে আমরা এখানে পেলাম এই Q1 দেওয়া আছে কত, এই 40 কুলম্ব, Q2 দেওয়া আছে কত, এই 20 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্ব D দেওয়া আছে কত 18 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার সমান সমান কত এই 24 সেন্টিমিটার। তার সমান কত হবে, মিটার করলে 0.24 এত মিটার। তাহলে আমরা আর C তো আমরা জানি, C এর মান দেওয়া আছে, C হচ্ছে 9 গুণন এই 10⁹ এই নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে আমরা মধ্যবর্তী বল নির্ণয় করব কোন পার।
তাহলে আমরা জানি কুলম্বের সূত্র এর সমান হচ্ছে এই c ইনটু e1 q2 বাই v স্কয়ার। তাহলে কি হলো 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন e1 কত 40 গুণন এই v নিচে হচ্ছে কত দিস ইজ 0.24 তারপর কি আছে স্কয়ার। তাহলে আমরা মানটা পাবো কত মানটা আমরা পাবো হচ্ছে 1.25 গুণন 10 টু দি পাওয়ার এই 14 এই প্রথম অংশ গেল। তারপর দ্বিতীয় অংশ বলছে যে চার্জ দ্বয়ের মধ্যে সি বিন্দুতে একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করা হলো এ এবং বি চার্জ দ্বয়ের কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে। তাহলে আমরা 2 নাম্বার তাহলে এখানে মনে করে দেওয়া আছে লিখতে পারি E1 হচ্ছে 40 কুলম্ব q2 হচ্ছে এই 20 কুলম্ব। তারপর দেওয়া আছে এখানে d1 দুইটা যুক্ত আছে d1 কত d1 হচ্ছে 18 সেন্টিমিটার d1 হচ্ছে 0.18 মিটার আর d2 কত দেওয়া আছে d2 হচ্ছে 6 সেন্টিমিটার সেন্টিমিটার হচ্ছে 0.06 মিটার আর c দেওয়া আছে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 এই নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তাহলে এখন বের করব এই E1 সমান হট আর একটা হচ্ছে E2 সমান হট। তাহলে আমরা E1 তাহলে কি হবে এই c ইনটু এই Q1 বাই এই d1 স্কয়ার। তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন Q1 কত 40 আর d1 কত পাইছি আমরা d1 0.18 এই স্কয়ার। তাহলে এখানে মান কত হচ্ছে এই 1.11 গুণ 10 টু দি পাওয়ার 13 নিউটন পার কুলম্ব। আমরা তীব্রতার একক আমরা জানি নিউটন পার কুলম্ব। আচ্ছা তারপর E2 কত হবে E2 হচ্ছে এই c q2 বাই এই d2 স্কয়ার। তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন q2 কত q2 হচ্ছে 20 আর মান পাইছি কত এই 0.06 তারপর স্কয়ার। তাহলে এখানে মানটা কত হবে মানটা হচ্ছে 5 গুণন 10 টু দি পাওয়ার 13 এই নিউটন পার কুলম্ব। তাহলে এখন প্রশ্ন ছিল যে চার্জার এ ও বি চার্জার কোনটির জন্য সি বিন্দুতে তীব্রতা বেশি হবে। তাহলে কোনটার জন্য সি কোনটা বেশি হচ্ছে এখানে তাহলে E2 হচ্ছে বেশি। তাহলে এখানে আসলে এই E2 is greater than E1। তাহলে আমরা গাণিতিক সমস্যা আলোচনা করলাম। এখন আমরা ছোট্ট একটি বাড়ির কাজ দিই আজকের আলোচনা শেষ করব। বাড়ির কাজ হচ্ছে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ারের সাহায্যে চার্জের একক কুলম্বের সংজ্ঞা। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ারের সাহায্যে চার্জের একক কুলম্বের সংজ্ঞা কিভাবে দেওয়া যায় এটা আমরা লিখে আনব। তাহলে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ারের সাহায্যে চার্জের একক কুলম্বের সংজ্ঞা কিভাবে দেওয়া হয় এটাই বাড়ির কাজ থাকলো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। প্রিয় ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন আরও শিক্ষণীয় বিষয়ক ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন।